সন্ধে থেকে বেদম বৃষ্টি নেমেছে। দুদিন যা গরম পড়েছিল তাতে নিম্নচাপ যে অবশ্যম্ভাবী তা প্রায় সকলেই জানত। সন্ধে নামার আগেই যখন পশ্চিম আকাশ কালো করে এলো তখন সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এমনিতেই বিক্রিবাটা নেই, তাই ময়রাতলার মণিহারি দোকানটা বন্ধ করে সুদেব সমাদ্দার বাড়ির পথে রওনা হতে যাবে এমন সময় একটা অচেনা গলা পেছন থেকে শুনতে পান উনি। গলাটা শুনে মনে হয় বড়জোর বছর 20 একটা ছেলের গলা। তবে ছেলেটার বলা কথাগুলোর সাথে খুব একটা পরিচিত না হওয়ায় সুদেব সমাদ্দার পেছন ফিরে তাকান। এই গ্রামে এখনো যুবক থেকে মাঝবয়সী সকলেই সুদেবকে কাকা ডাকে, আর ছেলেটা ওনাকে সম্বোধন করে আঙ্কেল বলে। এক্সকিউজ মি আঙ্কেল, এখানে প্রতাপগড় যাওয়ার রাস্তাটা আমাকে একটু বলতে পারেন? সুদেব সমাদ্দার ছেলেটার পোশাক আশাক এবং কথা বলার ভঙ্গিমা দেখেই বুঝতে পারে ছেলেটা এখানকার ছেলে নয়, খুব সম্ভবত শহর থেকে এসেছে। তাই জিজ্ঞেস করে, তা বাবা, তোমার বাড়ি কোথায়? আর এই ঝড় জলের রাতে তুমি প্রতাপগড়ে যাবে? তার থেকে বরং আমার এই দাওয়ায় বসো, বৃষ্টি থামলে না হয় একটা রিক্সা করে নিও। না না আঙ্কেল, রিক্সা নেওয়ার দরকার হবে না, আমি হেঁটেই চলে যেতে পারবো। আমি যাব ওই বিমল সাধুকার বাড়ি। ওনার ছেলে সন্তু আমার সাথে কলেজে পড়ে, ওই আমাকে অনেক দিন ধরে ওদের বাড়িতে আসতে বলেছিল। বিমল সাধুকা, ছেলের নাম সন্তু, তাই তো? বুঝতে পেরেছি। বিমল আমার দোকানে নিত্য আসে। ওই যে আমাদের গ্রামের স্কুল দেখতে পাচ্ছ, ওইখানে বিমল পড়ায়। তা তুমি কি সন্তুর কলেজের বন্ধু? ছেলেটা হেসে মাথা নাড়ায়। ওর বাড়িতেই যাচ্ছি। দেখুন না আঙ্কেল, আমি আরও আগেই পৌঁছে যেতাম, ওই ট্রেনটা লেট করলো বলে এখানে পৌঁছতে কত সন্ধে হয়ে গেল, তার ওপর আবার এই ঝড় বৃষ্টি। তাই আপনাকে বলছি, মানে আপনি যদি এই প্রতাপগড় যাওয়ার রাস্তাটা বলে দেন তাহলে আমি পা চালিয়ে চলে যেতে পারি আর কি। হ্যাঁ, তাতে ভিজতে হলে হবে, কি আর করা যাবে, কিন্তু মানে সবার আগে ওদের বাড়িটা পৌঁছানো আমার ভীষণ দরকার। তুমি এই পিচের রাস্তা বরাবর সোজা চলে যাও, বুঝলে? তারপর ডান দিকে যে মোড়ের মাথা পাবে, দেখবে সামনে একটা শিব মন্দির আছে, সেটাই প্রতাপগড় গ্রামের শুরু। ওখানে পৌঁছে তুমি যে কাউকে জিজ্ঞেস করলে তোমায় বিমলদের বাড়ি দেখিয়ে দেবে। ওকে আঙ্কেল, কিন্তু সন্তু বলেছিল মানে ওই বাস রাস্তা ছাড়িয়ে ওদের গ্রামে পৌঁছানোর আর একটা শর্টকাট রাস্তা আছে, যাতে নাকি অনেকটা সময় বাঁচে, কিন্তু ওই রাস্তাটা কোনটা? না না, তুমি বাবা সে রাস্তা দিয়ে যেও না। আমরা রাতে তো কোন ছাড়, দিনের বেলাতেও সেই পথে কেউ যায় না। ওরা ভয়ঙ্কর রাস্তা, একটা কবরস্থানের পাশ দিয়ে গেছে। তুমি বরং ও পথে যেও না, একটু ঘুর হলেও তুমি পিচের রাস্তাটা দিয়ে যাও। লোকে বলে ওই পথে বিপদ সবসময় ঘাপটি মেরে লুকিয়ে থাকে শিকারের অপেক্ষায়। ছেলেটা সুদেবের শত নিষেধ সত্ত্বেও কোনো কথা শোনে না। এইসব পুরনো দিনের গ্রাম্য বিশ্বাস সে মেনে নিতে চায় না। বেশ খানিকটা তর্ক করেই সেই পথের ঠিকানা জেনে নিয়ে রওনা হয়ে যায় ছেলেটা। পিচের রাস্তায় তবু কিছু রিক্সা সাইকেলের ভিড় থাকলেও এই পথটা একদম শুনশান। পেছন ফিরে ছেলেটা দেখে নেয় পশ্চিম আকাশে মেঘের ঘনঘটা আরও বেড়েছে, মাঝে মাঝে বিদ্যুৎও ঝিলিক দিচ্ছে। বেশ তাড়াতাড়ি পা চালায় ছেলেটা। ওর নিজেরই ব্যাপারটা অদ্ভুত মনে হয়। এত ভালো একটা মোড়াম বেছানো সুন্দর পথ থাকতে লোকে এই পথে কেউ যাতায়াত করে না। কি অদ্ভুত মানুষের কুসংস্কার। ছেলেটার বেশ হাসিও পায়। তবে কিছুটা পথ চলে এলে ছেলেটা বুঝতে পারে ও একাই আসছে না, ওর পেছনে আরও একজনের সাইকেল নিয়ে আসার শব্দ পায় ছেলেটা। তবে পেছন ফিরে দেখার আর সময় নেই ওর। ওই রাস্তায় একা আসছে ভেবে এতক্ষণ যেটুকু অস্বস্তি ছিল এখন সেটাও কেটে যায়। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়। ছেলেটার এই রকম একটা মুহূর্তে গ্রামের মোড়ামের পথ দিয়ে হেঁটে যাওয়ার এই অভিজ্ঞতা একেবারে মন ছুঁয়ে যায়। ও মনে মনে ঠিক করে সন্তুদের বাড়ি যাওয়ার এই প্রথম অংশটুকুই ওর মনে চিরকাল স্মরণীয় হয়ে রয়ে যাবে। আর ওর মনের ভালো লাগাটাই প্রকাশ পায় ওর শীষ দেওয়ার মধ্যে।
একটা বেশ জনপ্রিয় হিন্দি গান শীষ দিয়ে গাইতে গাইতে এগিয়ে চলেছে ছেলেটা। এবার থমকে যায় সেই ছেলেটি। ও এবার পরিষ্কার শুনতে পায় ওর পেছন থেকে আসা লোকটাও শীষ দিয়ে সেই একই গান গাইছে। বাহ, কি সুন্দর অবিকল ওই ছেলেটার মতো শীষ দিয়ে উত্তর দিচ্ছে তো লোকটি। বেশ ভালো লাগে ওর। আর একটা জিনিস ছেলেটা খেয়াল করে দেখেছে, আকাশে যে মেঘের ঘন ঘটা ছিল তাতে মুষলধারে বৃষ্টি হবে, সেই রকমইও আশা করেছিল। মনে হয় কোথাও একটা বৃষ্টি হচ্ছেও, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে, কিন্তু ওখানে বিশেষ বৃষ্টির প্রকোপ নেই। বরং সেই ঠান্ডা জোলো হাওয়ায় পরিবেশটা আরও মায়াময় হয়ে উঠেছে। ছেলেটা একবার থমকে দাঁড়ায়, পেছন থেকে যে লোকটা আসছে তার সাথে কথা বলবে বলে। রাস্তার পাশে একটা লম্বা উঁচু পাঁচিল, একটু আগে একটা পুরনো ভাঙাচোরা লোহার গেট দেখেছিল। নামটা ঠিক মনে না থাকলেও বুঝতে পেরেছিল সেটাই এই কবরস্থান। খুব সম্ভবত এই রাস্তায় ঢোকার আগে সুদেব এই কবরস্থানের কথাই বলেছিল। অথচ সেখানে পৌঁছে অলৌকিক বা ভৌতিক কোনো কিছুই দেখতে পায় না সেই শহুরে ছেলেটা। নিজের মনে মনে হেসে ওঠে। মানুষের মনে কত ভ্রান্ত ধারণা এখনো জাঁকিয়ে বসে রয়েছে এই গ্রাম বাংলার বুকে। কি রে ভাই, কি ভাবছিস? দাঁড়িয়ে পড়লি যে? ছেলেটা হঠাৎ চমকে ওঠে। আরে, এ তো সন্তুর গলা। কিন্তু এখানে সন্তু এলো কি করে? ও তো নিজেই সন্তুর কাছে যাচ্ছে। আরে সন্তু, তুই তুই কোথা থেকে এলি রে? আর কি করব ভাই, তোর আসতে দেরি হচ্ছে দেখে ময়রাতলা দিয়ে গিয়ে গেছিলাম। তারপর ওখানে গিয়ে শুনলাম তুই এসে নাকি এই মাটির পথ দিয়ে গিয়ে গেছিস। সুদেব কাকা বললেন, তাই এই পথ দিয়ে আসছি, তোকে সাইকেলে তুলে নেব বলে। বাহ, তাহলে তো খুব ভালো হলো। আমাকে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। কেন তাড়াতাড়ি যাওয়ার কি আছে? তোরই রাস্তা দিয়ে হাঁটতে কি ভালো লাগছে না? আমার কিন্তু বেশ লাগছে। ছেলেটা দেখতে পায় ঠান্ডা হাওয়ায় রাস্তার পাশে পড়ে থাকা কিছু শুকনো পাতা একটা ঘূর্ণির মতো হয়ে ওঠে। আর তারপর আবার একটা শীষ দেওয়ার শব্দ, ঠিক একটু আগে যেরকমটা ওই ছেলেটা দিয়েছিল অবিকল সেই রকম। আরে, কে শীষ দিল বলতো? আমি একটু আগেও এইরকম শীষ দেওয়ার শব্দ শুনেছি। আমি তো ভাবলাম আমার পিছনে যে লোকটা আসছে সেই শীষ দিচ্ছিল, কিন্তু এখন তো দেখছি সেটা তুই। তাহলে এই শীষটা কে দিল? আরে ছাড় না ভাই, এসব গল্প কথা। কই, কোনো শীষ দেওয়ার শব্দ তো আমি শুনতে পাইনি। আর তুই এসব বলিস না। একেই লোকে এখানে ভূত প্রেত আছে বলে ভয় পায়, এবার তুই আবার গিয়ে বলবি যে এই শীষ দেওয়ার কথা, আর লোকের মধ্যে সেই ধারণা আরও বদ্ধমূল হবে। তার থেকে চুপচাপ চল। ছেলেটা সন্তুর কথার কোনো উত্তর করে না, কিন্তু শীষ দেওয়ার কথাটা মনে মনে অস্বীকার করতেও পারে না, কারণ ও পরিষ্কার শুনেছে কেউ একজন শীষ দিচ্ছে। কিন্তু সন্তু সেটা কেন শুনতে পাচ্ছে না, সেটাই অবাক করার মতো বিষয়। এদিকে সাইকেলে কিছু একটা অসুবিধা হওয়ায় সন্তু সেটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লে ওকে বলে, তুই এগো, আমার সাইকেলের চেনটা পড়ে গেছে, আমি তুলে নিয়েই আসছি। চমকে ওঠে ছেলেটা। এই তো আবার সেই শীষ দেওয়ার শব্দ। ও তো বারবার শুনতে পাচ্ছে ওর শীষ দেওয়ার পর থেকেই কেউ একজন সেই একই সুরে বারবার প্রত্যুত্তর দিচ্ছে, অথচ সন্তু বলছে ও শুনতে পাচ্ছে না। ছেলেটা সন্তুর উদ্দেশ্যে প্রায় চিৎকার করে ওঠে, কি রে, এবার শুনতে পেলি? আবার ওই শীষ দেওয়ার শব্দটা এলো। বল, এবারেও শুনতে পাসনি? পেছন ফিরে তাকিয়ে চমকে ওঠে সে। ছেলেটা দেখে সন্তু কোথাও নেই, সাথে ওর সাইকেলটাও। এই সম্পূর্ণ জনমানবহীন রাস্তায় একা ও দাঁড়িয়ে, মাথার উপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সাথে মানানসই ঠান্ডা কনকনে একটা হাওয়া। কিন্তু সন্তু নেই। কিন্তু সন্তু তো ছিল, এক মুহূর্ত আগেও ছিল। এতটা পথ ওর সাথে কথা বলতে বলতে এগিয়েও এলো, অথচ এখন নেই। ছেলেটার বুঝতে অসুবিধা হয় না, আসলে একটা ফাঁদ ছিল এটা। ও যাতে ভয়ে পেয়ে এই রাস্তা থেকে আবার
ময়রাতলা ফিরে না চলে যায়, তাই কেউ একজন ওর সাথে এসে ওকে কবরস্থানের দরজা অবধি পৌঁছে দিয়ে গেছে। ছেলেটা উপলব্ধি করতে পারে ওর ঘাড়ে আর পিঠে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। কিরকম ভারী হয়ে আছে ওর মাথাটা, যেন কেউ একজন প্রমাণ সাইজের মানুষ চেপে বসে রয়েছে মনে হচ্ছে ওর ঘাড়ের ওপর, আর নিজের সরু সরু পাগুলো দিয়ে পেঁচিয়ে রেখেছে ওর গলা। রাত ভোর বৃষ্টির তাণ্ডব চলে। সকালে পরিবেশ একটু শান্ত হলে সন্তু ওর পরিচিত কয়েকজন গ্রামবাসীকে নিয়ে খুঁজতে বেরোয় ওর বন্ধুকে, যার গতকাল ওদের বাড়ি আসার কথা ছিল। কিন্তু ওকে আসতে না দেখে সন্তু ভেবেছিল ওর বন্ধু বোধহয় আসেইনি। কিন্তু সকাল হলে লোকমুখে যখন সুদেব কাকার কথা প্রচারিত হয়, তখন সন্তু বুঝতে পারে ওর বন্ধু এসেছে। তার মানে পথে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। সেই মতোই ওকে খুঁজতে বেরোয়। ওরা এসে পৌঁছয় কবরখানার সামনের রাস্তায়। সন্তু ছুটে কিছুটা এগিয়ে গিয়ে দেখে ওর বন্ধু ভিজে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে রয়েছে, নিথর। ওর নাম ধরে দূর থেকে বেশ কয়েকবার ডাকলেও কোনো সাড়া দেয় না ওর বন্ধু। আর নিজেকে ধরে রাখতে পারে না ও, ছুটে যায় সেই দিকে। দেখে ওর অনুমান সঠিক, এ ওর বন্ধুই। শুধু যেটা ও দূর থেকে দেখতে পায়নি সেটা হলো ওর ঘাড়টা মটকানো আর চেপে মাটির মধ্যে বেশ খানিকটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সন্তুর চোখে মুখে ফুটে ওঠে স্পষ্ট ভয়ের ছাপ। তবে কি আজ থেকে প্রায় 20 বছর আগে শোনা সেই বংশীবাদকের ভূত আবার ফিরে এসেছে? আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, অনুগ্রহ করে আমাদের গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং পাশে আসা অল নোটিফিকেশন এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা প্রতি মাসের মাধ্যমে এবং আমাদের উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য এরকমই রোমাঞ্চকর এবং দুর্দান্ত কিছু উপস্থাপনা তৈরি করার জন্য। নমস্কার, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন সুলেখক শিবাঙ্গনের কলম থেকে একটি ভয়ের গল্প, বংশীধরের ভূত। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, শিবাঙ্গনের কলমে বংশীধরের ভূত। দিনটা শনিবার। সন্তু আজ ঘড়িতে 8টা বাজার আগে বিছানা থেকে উঠবে না। আজ সপ্তাহে একদিনই ওর পাঠশালা ছুটি। অন্যদিন মা তাড়া দিলেও এই রবিবার দিনটা সন্তুর কোনো তাড়া নেই। মা এসে আদর করে ওকে ঘুম না ভাঙালে ও বিছানাতেই শুয়ে থাকবে যতক্ষণ পারে। তাই রবিবার ওর মা মানে বিন্দু সকালে হাতের কাজকর্ম মিটিয়ে নেয় তাড়াতাড়ি। তারপর আবার ঘরে ফিরে গিয়ে সন্তুর ঘুম ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে। বিমলের সকালের জলখাবার তৈরি করে টেবিলে ঢাকা দিয়ে রাখে। তারপর বিমল ব্যায়াম করে উঠে একটু বিশ্রাম নিয়ে খেতে বসে। আর খেতে খেতে উপভোগ করতে থাকে মা ছেলের খুনসুটি। অবশ্য তারপর বিমলের বেরোনো থাকে। গ্রামেরই পাঠশালার একটা ঘর ওকে হেডমাস্টার মশাই দিয়েছেন একটা আঁকার স্কুল করার জন্য। পাঠশালায় পড়িয়ে আর কটা টাকাই বা পায় বিমল, যা দিয়ে সংসার চলবে। তাই এই রবিবাসরীয় আঁকার স্কুলটা খুলেছে বিমল। গ্রামে এখনও মানুষের মধ্যে রবিবার আঁকা শেখার চল তৈরি হয়নি। আর যে কজন ছেলে মেয়ে আসে, মাস গেলে 30 টাকা মাইনে হলেও তাদের অনেকেই সেটাও দেয় না। কিন্তু তবু বিমল আসে ফি রোববার। আসলে আঁকা, গান করা, আবৃত্তি করা ব্যাপারগুলোই ওর খুব ভালো লাগে।
খুব শখ ছিল একদিন নামকরা গায়ক হবে, কিন্তু ওই যে কথায় বলে না, মানুষ ভাবে এক আর বিধাতার নিয়মে হয় আর এক। তাই সব কিছু সংসারের ঝড় সামলে এখন বিমলের একটাই স্বপ্ন, সন্তুকেও কিছুতেই পরিস্থিতির কাছে মাথা নিচু করতে দেবে না। সন্তু জীবনে যা হতে চাইবে ওকেও সেটা করার সুযোগ দেবে। কি গো, কি ভাবছ অমন মনমরা হয়ে? আর আজ তোমার আঁকা স্কুলে যাবে না? অন্যদিন তো নাকে মুখে গুজে ছোট, আজ কি হলো? হ্যাঁ, এই তো যাচ্ছি। ছেলেপুলেগুলো আসুক না, তাড়াহুড়োর কি আছে? সে ঠিক আছে, কিন্তু তাও একটা নিয়ম তো আছে। তুমি না গেলে ওরা এসে মিছি মিছি অপেক্ষা করে থাকবে। কত শখ রে আমার আঁকা শেখার। একটু অপেক্ষা যদি করে তাহলে করুক। মাস গেলে 30 টাকা মাইনে দেওয়ার সময় তো কারো টিকিটুকুও দেখা যায় না, তাদের আবার কত শখ। ছি ছি, এভাবে বলো না। তুমি তো ওদের ভালোর জন্যই আঁকা স্কুলটা খুলেছ, আর তোমার ভালো ব্যবহারের জন্যই হেডমাস্টার মশাই তোমাকে রোববার এটা করার অনুমতি দিয়েছেন। ভেবে দেখো, ওনারও তো একটা সম্মান আছে। এই ছাড়ো তো, ওনারা আবার কিসের অসম্মান করলাম? আর আমি তো যাচ্ছি, এমন তো নয় যে যাচ্ছি না। 2-5 মিনিট যদি লেট হয় তাহলে কোনো অসুবিধা হবে না। বিন্দু বুঝতে পারে নিজের জীবনের সেভাবে কোনো কিছু করে উঠতে না পারা বিমলকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন আর সেভাবে ভালো করে কথা পর্যন্ত বলে না। ওই যেটুকু খুনসুটিও করে সন্তুর সাথে সেটুকুই। বাড়ির কোনো কিছুতে ওর সেরকম কোনো যোগাযোগ নেই। আর কিছুক্ষণ পরে বিমল বেরিয়ে যায়। বিন্দু সন্তুর সাথে কথা বলতে বলতে শব্দ পায় বিমল ওর ধ্যারে সাইকেলটা নিয়ে গেট দিয়ে বেরোচ্ছে। ওর এই সাইকেলটা চলে কম, শব্দ করে বেশি। একবার যে সাইকেলের দোকানে দিয়ে কলকবজাগুলোতে একটু তেল দিয়ে নেবে, সেটাও হয়ে ওঠেনি বিমলের। সেখানেও নয় নয় করে 100 টাকা খরচা। ও ভাবে যতদিন সাইকেলটা চালানো যাচ্ছে ততদিন না হয় চলুক, পরে অন্য কিছু দেখা যাবে ভেবে। তবে বাড়ি থেকে বেরিয়ে বিমল সত্যি উপলব্ধি করে ওর আজ বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। পূর্বপাড়ার মধ্যে দিয়ে গেলে স্কুল বড়জোর মিনিট 10 লাগবে, কিন্তু ডান হাতের মোড়ামের পথটা নিলে সময় লাগবে অনেক কম। তবে ওই পথটা খুব একটা ভালো নয়। ওই রাস্তা বরাবর একটু এগিয়ে সামনে একটা কবরস্থান। খুব অসুবিধা না হলে গ্রামের লোক ওই পথে যায় না। শুধু কাউকে কবর দেওয়ার প্রয়োজন পড়লে তবেই লোক ওই পথ মারায়। বিমল ভাবে, এখন তো দিনের বেলা, সকাল 8টা বাজে। না, ভূত প্রেতদের বেরোনোর সময় এটা নয়। ওদিকে ছেলেপুলেগুলো কিন্তু বসে আছে। আমি যদি এখন এই রাস্তা দিয়ে যাই তবে... তাই সব দিক বিচার করে কবরস্থানের পাশের রাস্তায় ধরে বিমল। জোরে প্যাডেল মারে বিমল। যত যাই হোক, মানে মানে কবরস্থানটা পেরিয়ে যেতে পারলে হয়। বিমল, এই বিমল, কোথায় যাচ্ছিস রে হনন করে? আরে এই! বিমল জানে দিন হোক কি রাত, কবরস্থানে কেউ পেছন থেকে ডাকলে কখনো পেছন ফিরে তাকাতে নেই। তাই পেছন থেকে ভেসে আসা ডাকটা অগ্রাহ্য করেও এগিয়ে যায় সামনের দিকে। তবে মনে হয় যেন ডাকটা খুব চেনা কারোর। তবু যাই হোক, কবরস্থানের ডাক তো, তাই সাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না বিমল। আরে এই বিমল, দাঁড়া না রে, কখন থেকে ডাকছি? আরে আমি ভূত নই রে, পেছনে ফিরে দেখ, আমি সনাতন। এতক্ষণে গলাটা বিমল চিনতে পারে। সত্যি তো, এটা তো সনাতনের গলা। সনাতন ওর জাটতুতো দাদা। পরস্পর শরিকি বিবাদে ওর বাবার সঙ্গে ওর জ্যাঠার একরকম সদ্ভাব না থাকলেও সনাতনের সঙ্গে বিমলের কোনো দিন ঝগড়া হয়নি। ওরা পিঠোপিঠি 2 ভাই, একসঙ্গে বড় হয়েছে। বাড়িতে সেভাবে কথাবার্তা না থাকলেও বাড়ির বাইরে সনাতন আর বিমল নিয়মিত দেখা করত, ডাঙ্গুলি খেলত, এমনকি পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে পুকুর পাড়াপাড়ও করত। তাই বাড়িতে বিবাদ বিসংবাদ যাই থাক, ওদের মধ্যে মনের মিল ছিল ঢের। তাই সনাতন নিজের নাম ধরে পরিচয় দিতে বিমল দাঁড়িয়ে পড়ে, আর পেছন ফিরে দেখে সত্যিই সনাতন আর একটা সাইকেল নিয়ে আসছে, ঠিক ওর পিছু পিছু। কি রে,
তুই এই পথে আবার কোথায় যাচ্ছিস জানিস না? এই পথে আমরা কেউ যাই না। সে কথা তো আমি তোকেও বলতে পারি, কিন্তু সেটা বলে কোনো লাভ হবে না। দেখ না, তোর বৌদির বাড়ি থেকে শ্বশুর আর শালা এসছে, বলছে ওদের নাকি বসার সময় নেই, এক্ষুনি আবার ফিরে যাবে। তাই বাজার থেকে দুটো মিষ্টি কিনে নিয়ে আসতে যাচ্ছি। একেবারে কিছু না খেয়ে ফিরে গেলে দেখতে খারাপ লাগে না বল? আর তাছাড়া সংসারের মঙ্গল অমঙ্গলেরও তো একটা ব্যাপার আছে। বিমল বোঝে সনাতন আর ওর গন্তব্য প্রায় একই। ওর স্কুল বাড়ির পাশেই ভবেশ ময়রার মিষ্টির দোকান, সেখান থেকেই সনাতন মিষ্টি আনতে যাচ্ছে। তাই ওর মতোই সময় বাঁচাবার জন্য এই মোরামের পথ ধরেছে। তাই আর এই প্রসঙ্গে কথা না বলে ও হঠাৎ বলে ওঠে, সত্যিই রে, এই রাস্তা দিয়ে গেলে কতখানি ঘুরতে কম হয় বলতো। মানুষের মধ্যে কত ভুলভাল ভীতি ছড়িয়ে রয়েছে। রাতের বেলা তো ছাড়, দিনের বেলাতেও এই রাস্তা কেউ মারায় না, অথচ কতটা সময় বাঁচে বলতো। সেই কথা হয়তো ঠিক, কিন্তু দেখ বিমল, লোকে যখন এই পথে আসতে ভয় পায় তখন তাদের ধারণা মেনে চলাই ভালো। এই দেখ সনাতন, আমি তোর কথা অস্বীকার করছি না। তুই আমাদের কালী দাদুর কথা বলছিস তো? হ্যাঁ, কালী দাদুর কথা তুই ধরতে পারিস, তবে আমার মনে হয় তার থেকেও মলয়দার অভিজ্ঞতাটা বেশি ভয়ঙ্কর। মলয়দা? এই কোন মলয়দা? ওই মোস্টম পাড়ার মলয় অধিকারী, নাকি বাউন পাড়ায় মলয় ভট্টাচার্য? কার কথা বলছিস? আরে বোস্টমদের পাড়ার মলয় অধিকারী, ওর কথাই বলছি। কেন, তুই জানিস না ওর ব্যাপারে? কই না তো, আমি তো কিছু শুনিনি। তুই কি হয়েছে বল, আমি শুনছি। না রে বিমল, একেই এই কবরস্থানের মধ্যে দিয়ে যাওয়া ঠিক নয়, নেহাত চাপে পড়ে এখান দিয়ে যেতে হচ্ছে। সেখানে আর তেনাদের কথা বলে কাজ নেই। শেষে সাত করে ভূতের কিল খাবার আমার কোনো ইচ্ছে হয়নি ভাই। তুই বরং চুপচাপ সাইকেল চালা, আর মিনিট খানেকের মধ্যেই আমরা বাজার পৌঁছে যাব। বিমল বুঝতে পারে সনাতন ভয় পাচ্ছে, তাই আর তখনকার মতো কিছু বলে না। তবে হ্যাঁ, কালী দাদুর যে ঘটনাটার কথা বিমল বলল সেটা এখনো মনে আছে। কালী দাদু সম্পর্কে বিমলের কেউ না হলেও পাড়ার সবাই ওনাকে কালী দাদু বলে ডাকত। সেই সুবাদে বিমলও। ভদ্রলোকের নাম ছিল কালী প্রসন্ন, তার সঙ্গে মানানসই গায়ের রং ছিল একেবারে মিশমিশে কালো। তাই দুয়ে মিলিয়েই সেই বুড়ো যে সকলের কাছে কালী দাদু নামে পরিচিত হয়েছিল তা বলাই বাহুল্য। তবে শোনা যায় ভদ্রলোক নাকি ওনার যুবক বয়সে ইংরেজ পুলিশে কাজ করতেন। ডাকাবুকো লোক হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ছিল, সাথে সাথে বেশ পরোপকারীও। কেউ কোথাও অসুস্থ হয়ে পড়লে যদি সেভাবে চিকিৎসা করাতে না পারে তখন কালী দাদু নিজে থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন। তারপর রোগীকে সুস্থ করেই হোক অথবা রোগীর আশপান্না না খেয়েই হোক, তবে সেই বাড়ি থেকে বেরোতেন। রিটায়ারমেন্টের পর থেকে কালী দাদুর এই ছিল নিত্যদিনের ঘটনা। তো একবার শোনা গেল পাশের গ্রাম মোহনপুরে কোত্থেকে জানি এক বৃদ্ধ ভবঘুরে এসে হাজির। বয়সের ভারে প্রায় নুইয়ে পড়েছেন, বেশ অসুস্থ, আর এমনিতেও বেশ পাগলের মতো বকবক করায় কেউ তার ধারে চত্বরে ভিড়তে চায় না। অবশেষে কোত্থেকে জানি খবর পেয়ে সেই ভবঘুরের কাছে গিয়ে পৌঁছয় কালী দাদু। সম্পূর্ণ নিজের গরজে ওনার চিকিৎসা করিয়ে বেশ খানিকটা সুস্থও করে তোলেন। আর ওনার শারীরিক অবস্থার উন্নতি দেখে কালী দাদু মনে মনে খুব খুশি হয়েছিলেন। পাড়ার ক্লাব ঘরের একটা মাচায় সেই বৃদ্ধ ভবঘুরের থাকার ব্যবস্থাও করেন উনি। তারপর একদিন নিজের কাজকর্ম মিটিয়ে যখন সন্ধ্যের দিকে মোহনপুরে গিয়ে পৌঁছন সেই ভবঘুরের খোঁজ নেওয়ার জন্য, তখন তিনি দেখেন সেদিন যেন আরও বেশ খানিকটা সেরে উঠেছেন তিনি। আর তার ঝোলা থেকে একটা ছোট্ট বাঁশির মতো বের করে বাজাচ্ছেন। কালী দাদু বুঝতে পারেন সেই বুড়ো মনে মনে বেশ খুশি, তাই তাকে দেখে জিজ্ঞেস করেন, কি বুড়ো দাদু, আপনার শরীর এখন কেমন? ভবঘুরে বুড়ো দাদু মুখে কিছু বলেন না, তবে হাত নেড়ে ইশারা করেন এখন আগের থেকে একটু ভালো আছেন। আর সেটা শুনে কালী দাদুরও মনটা আনন্দে ভরে যায়। সাধারণত এই বয়সের মানুষ যে এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন উনি নিজেও ভাবেননি, তাই জিজ্ঞাসা করলেন, তা দাদু, এবার কি পরিকল্পনা? কোন দিকে যাবেন এবার?
বেড়ানোর কথা শুনে মুখে হাসি ফুটল বুড়ো দাদুর। ঘাড় নেড়ে বললেন, তা বাবা, এবার ভাবছি বিষ্ণুপুর যাব। টেরাকোটার আটচলা দেখার আমার বহু দিনের শখ। ওই বঙ্গভূমিতে যখন জন্মেছি তখন মোল্লা রাজাদের নিদর্শন দেখব না? হ্যাঁ, আমার জীবনটাই তো অপূর্ণ রয়ে যাবে। তা দাদু, আপনি এতদিনে কতগুলো জায়গায় গেছেন? তাই যায়নি সেটা বলো। ভারতবর্ষে এই পূর্ব দিকে প্রায় সব কটা প্রদেশ এক সময় চষে বেরিয়েছি। প্রতিটা জায়গার যে মাটির রং তা আমি আলাদা করে চিনতে পারি। বৃষ্টির জল যখন প্রথম মাটিতে পড়ে তোমরা সবাই একটা সোঁদা গন্ধ পাও। আমিও ঠিক সেই রকমই মাটির গন্ধ পাই। মাটির গন্ধ না পেলে আমি পাগল হয়ে যাই। তাই তো নতুন দেশ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি মাঝে মাঝে। এই নতুন দেশ দেখার নেশায় গুজরাটে গির অরণ্যে গিয়ে সিংহের পেটে যাওয়ার উপক্রম হয়েছিল। আর তেমনি আবার আসামে ব্রহ্মপুত্রে হড় করা বানে ভেসেও গিয়ে একটা গাছের ডাল ধরে নিজেকে রক্ষা করেছি। বুঝলে ভাই, আমার জীবনে অভিজ্ঞতা বলতে গেলে একটা গোটা দিন কাবার হয়ে যাবে। হ্যাঁ বাবা রে, এ তো বিরাট ব্যাপার। তাহলে তাহলে একটা অভিজ্ঞতার কথা শোনান না। শুনবে তা তো ভালো কথা। তা বলো, কেমন অভিজ্ঞতা শুনতে চাও? মজার, আনন্দের, নাকি দুঃখের, নাকি ওই ভয়ের? বলেন কি, আপনার কাছে এত সমৃদ্ধ অভিজ্ঞতা ঝুলিয়ে আছে? তবে আর বলছি কি ভাই, যাকে সে অন্য কথা। তুমি বলো কি শুনবে? ভয়ের। আমার পছন্দ ওই ভয়টাই। শোনো তবে, তোমাকে একটা ভয়ের গল্পই বলি। তখন আমার বয়স বেশি নয়। হ্যাঁ। তা কত হবে? তাও কালী দাদুর কথা শুনে সেই ভব ঘুরে মুচকি হাসলেন। তারপর বললেন, এই 1 থেকে ঠিক 4 কুড়ি কম। কথাটা বলে সেই ভব ঘুরে হাতের বাঁশিটা কালী দাদুর হাতে দেন আর দিয়ে বলেন, এটার কথাই তো বলছি, বুঝলে? এটা আমার বাবার একটা ইতিহাস আছে। ওই যে কথা বলছিলাম না, কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়, তখন ওই প্রতাপগড়ের তিনি জমিদার ছিলেন। তার নামে তখন বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এমন দুর্দন্ত প্রতাপ তার। তবে কঠোর প্রজাপালক হলেও ওনার ভিতরে খামখেয়ালিপনার অভাব ছিল না কোনোভাবেই। হঠাৎ একদিন সকালে উঠে নদীর জলে স্নান করে আচমন করতে করতে ওনার খেয়াল পড়ে উনি নিজেকে আর ওই জমিদারের কাজে আটকে রাখতে পারবেন না। এমন কিছু সৃষ্টি করে যাবেন যা তিনি নিজেকে একজন মহান শিল্পী হিসেবে প্রমাণ করতে পারেন। প্রতাপগড়ের সমস্ত বাদ্যযন্ত্রের বাদ্যবাদকের ডাক পড়ে। প্রাথমিকভাবে তাদের আমন্ত্রণ জানাতে হয়। এটা বলেছে জমিদার বাবুকে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে শোনাতে হবে, আর যার বাজনা জমিদার বাবুর ভালো লাগবে তাকে তিনি ইচ্ছা মতো ধন সম্পত্তি উপহার দেবেন। তবে একটাই সত্য, তাদের এমন কিছু বাজাতে হবে যেটা সম্পূর্ণ নতুন, আগে কেউ কোনোদিন সেই বাজনা শোনেনি। নতুন করে সুর বাঁধতে হবে ওনাদের জমিদার কৃষ্ণপদের জন্য। আর সময় দেওয়া হবে ঠিক 1 মাস। আর আগামী দোল পূর্ণিমার দিন তাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা লোকজন এসেছিল জমিদার বাবুকে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে শোনাতে? এসেছিল, হ্যাঁ, মানুষের ঢল নেমেছিল সেদিন জমিদার বাড়ির মাঠে। প্রায় 100 বাদ্যকর এসেছিল, আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছিল 1 রাশ লোক। মানুষে ছয় লাভ। কিন্তু তখনও তো তারা জানতো না যে তাদের জন্য কি অপেক্ষা করে আছে। তাই প্রাথমিকভাবে সবার মধ্যেই একটা উদ্দীপনার কাজ করছিল। কিন্তু হঠাৎ একজন বার্তাবাহক এসে
জমিদার বাবুর বলা শর্ত সবাইকে জানালো। মুহূর্তে সবার মধ্যে একজন চরম প্রীতির সৃষ্টি হলো। বার্তাবাহক এসে জানায় যে শিল্পীর বাজনা শুনে জমিদার বাবু সব থেকে বেশি খুশি হবেন তিনি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করবেন, আর বাকিরা তাদের বাজনার মাধ্যমে জমিদার বাবুকে খুশি করতে না পারার অপরাধে মৃত্যুদণ্ড হবে। তাদের সকলকে একটা কবরস্থানে মাটি আগে থাকতে খুঁড়ে রাখা গর্তে জীবন্ত কবর দেওয়া হবে। এই কথা জানার পরেই সমস্ত বাদ্যকার পাগলের মতো ছুটোছুটি করে। যেহেতু সেই সমস্ত জায়গাটা জমিদারের পেয়াদা দিয়ে ঘেরা ছিল, তাই কেউ বেরোতে পারল না সেখান থেকে। তাদের সকলকে অনুষ্ঠানের শেষে মাটির তলায় জীবন্ত কবর দেওয়া হয়। হ্যাঁ, বলেন কি? এ তো সাংঘাতিক ব্যাপার। শুধুমাত্র গান শুনিয়ে বা বাদ্যযন্ত্র বাজিয়ে কাউকে খুশি করতে না পারার অপরাধে তাকে তাকে মৃত্যুদণ্ড পেতে হবে। এ তো সাংঘাতিক কাণ্ড। তবে আর বলছি কি ভাই, জমিদার বাবুর খামখেয়ালি এই রকমই ছিল। তবে তুমি এ কথা ভেবো না, মোহন মানে এই যে সেদিন প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছিল, তার জীবনটা খুব সুখকর ছিল। কেন? জমিদার তো বলেছিলেন যে প্রতিযোগিতায় জিতবে তাকে উনি পুরস্কার দেবেন। দিয়েছিলেন তো, 100টা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। আর তার থেকেও বড় কথা, ওই মোহনকে উনি ওনার গুরু হিসাবে স্বীকার করেন। উনি মোহনকে জিজ্ঞাসা করেছিলেন ওনাকে মোহনের শিল্পকলা শেখাতে কতদিন সময় লাগবে। মোহনকেও সাধারণভাবেই ভেবে বলেছিল 3 মাস। তবে তার সবটাই নির্ভর করছে জমিদার বাবু কত সহজে, কত অধ্যাবসায়ের সঙ্গে সেই শিল্পকলা শিখতে পারেন তার উপর। কিন্তু জমিদার বাবু মাথায় ছিল অন্য চক্রান্ত। উনি ওই 3 মাসের জন্য মোহনকে বন্দি করে নেন আর ওকে কারাগারে রেখে দেন। প্রতিদিন ওর কাছে ওর বাদ্যযন্ত্র শিখতে যেতেন। কেন? এটা করে জমিদার বাবুর কি লাভ হবে? লাভ আর কিছুই নয়। তবে ওই একই রকম শিল্পকলা মোহন যাতে আর কাউকে শেখাতে না পারে, সেই জন্য এই রকম ব্যবস্থা নিয়েছিলেন জমিদার বাবু। আর কারাগারে থাকাকালীন এই 3 মাস মোহনকে দিনে মাত্র একবারই খেতে দিতেন, যার ফলে ওর শরীর ক্রমশ ভেঙে আসছিল। আর এইভাবেই 3 মাস অতিক্রম হলে যখন জমিদার বাবু বুঝতে পারেন যে উনি বাদ্য শিল্পকলা বিন্দু মাত্র কিচ্ছু শিখে উঠতে পারেননি, তখন মোহনকে খুন করে ভাসিয়ে দেন কংসাবতীর জলে। কি বলছেন আপনি এসব? এই জমিদার বাবু কি মানুষ ছিলেন নাকি নরপিশাচ? দেখো ভাই, মানুষের মতো দেখতে হলেই যে সকলেই মানুষ হবে এমন কোনো কথা নেই। মানুষের মধ্যে লুকিয়ে থাকা হিংস্রতা, লোভ আর অহংকার মানুষকে ধীরে ধীরে নরপিশাচে পরিণত করে। জমিদার বাবুর ক্ষেত্রেও তাই হয়েছিল। আচ্ছা, একটা কথা বলুন, এই যে মোহনের কথা বলছেন, ইনি কি ধরনের বাজনা বাজাতেন? বুড়ো দাদু এবার আর কোনো কথা না বলে চোখের ইঙ্গিতে দেখিয়ে দেন কালী দাদুর হাতে ধরা সেই ছোট্ট বাঁশিটা। তার মানে এটাই সেই মোহনের বাঁশি। আর সেটা বুঝতে পেরে চমকে ওঠেন কালী দাদু। তার মানে এইটাই সেই মোহনের বাঁশি? এবার আর সেই বুড়ো দাদু কিছু বলেন না, একটু মুচকি হাসেন মাত্র। কিন্তু এই বাঁশি তাহলে আপনার কাছে এলো কি করে? এইটা তো তাহলে সেই জমিদার কৃষ্ণপদর কাছে থাকা উচিত। তুই এখনো বুঝতে পারলে না কালীনাথ? হ্যাঁ, এই বাঁশি আমার কাছে কিভাবে এলো? কালী দাদু এই কথা শুনে পড়ি কি মরি করে সেখান থেকে উঠে দৌড় লাগান সামনের রাস্তা দিয়ে যত দূর চোখ যায়। উনি না থেমে ছুটে পালিয়ে এসেছিলেন। তবে এখানেই শেষ নয়। এরপরেও বেশ কিছুদিন যাবৎ কালী দাদু নাকি সেই ভবঘুরের বুড়ো দাদুর বাজানো সেই বাঁশির আওয়াজ শুনতে পেতেন। আর ধীরে ধীরে গ্রামে এই বাঁশির আওয়াজ নিয়ে এতটাই ভীতির সঞ্চার হয় যে লোকে স্বাভাবিকভাবে শীষ দেওয়া পর্যন্ত ছেড়ে দেয়। এরকম বলেছিলেন সেই সময় নাকি কেউ যদি শীষ দিয়ে
মুখে আওয়াজ করত, তবে তার প্রত্যুত্তরে অন্য কেউ শীষ দিত। এই কবরস্থানের দিক থেকেই সেই শীষ দেওয়ার আওয়াজ ভেসে আসত, তবে কেউ কোনোদিন কাউকে কাজ করতে দেখেনি। কালীদাদুর এটা দৃঢ় বিশ্বাস ছিল, মোহনের ওই অতৃপ্ত প্রেতাত্মাই ওর বাঁশিতে এই প্রতিধ্বনি করত। বিমল সমেত বাকি সকলে তখন অনেক ছোট, আর কালীদাদুর বয়স তখন প্রায় 70। গ্রামের ছোট ছোট ছেলেরা ওনার কাছে গল্প শোনার তাগিদ নিয়ে গেলে উনি ওনার জীবনের অভিজ্ঞতা থেকে এরকম অনেক গল্প বলতেন। আর সেই রকমভাবেই বিমল কালীদাদুর যৌবন বয়সে ঘটে যাওয়া এই গল্পটা শুনেছিল। কিরে, কি ভাবছিস রে? হঠাৎ চুপ করে গেলি যে? হ্যাঁ, না কিছু না। আচ্ছা সনাতন, তোর সেই কালীদাদুকে মনে আছে? মনে থাকবে না আবার? আমরা ছোটবেলায় ওনার কাছে কত গল্প শুনতে যেতাম। আজ হয়তো সে সমস্ত গল্প সঠিকভাবে মনেও নেই, কিন্তু একটা কথা মানতেই হবে, সেই সময় ওই গল্পগুলো শুনে বেশ ভয় পেয়ে যেতাম। তখন আমাদের বয়সই বা কত, ওই 7 কিংবা 8, তাই না? হ্যাঁ সেটাই, আমিও অনেক গল্প ওনার কাছে শুনেছি। তবে জানিস তো, ওনার বলা সব গল্পগুলো কিন্তু নিছক বানানো হতো না। বহুদিন আগেকার মানুষ তো, হয়তো সেই সময় সত্যিই কিছু ছিল। হঠাৎ এরকম বলছিস কেন? না না, এমনি মনে হলো তাই বলছি। আমার একান্ত ধারণা, বিশেষ করে কালীদাদু সেই মোহন বাঁশিওয়ালার গল্প বলেছিল না? আরে ওই ওই সেই জমিদার কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়ের বাদ্যযন্ত্র শেখার গল্পটা, তো মনে আছে? বিমলের এই কথার উত্তরে সনাতন কিছু বলে না। আচ্ছা সনাতন, তোর কখনো এটা মনে হয় না মোহনের সেই বাঁশিটা আজ কোথায় গেল? না মানে বাঁশিটা নষ্ট হয়ে গেছে এরকম কোনো কথা তো কালীদাদু বলেননি, তাই না? আমি ওসব কথা জানি না। তখনকার বাংলা গ্রাম ছিল অন্ধকারে মোড়া, রাস্তায় একটা আলো পর্যন্ত ছিল না। তখন হয়তো ভূত প্রেত থাকলেও থাকতে পারে। আর এখন কবরস্থানের সামনে দিয়ে রাস্তাতেই বড় বড় বিজলি বাতি জ্বলছে। ভূত প্রেত এরা থাকবে কোথায় বলতো? তার থেকে এইসব কথা বাদ দে। এনে আমরা এসে গেছি, তুই তোর ক্লাসে যা, আমি এবার মিষ্টিটা কিনে তাড়াতাড়ি বাড়ি যাই। আচ্ছা সে না হয় ঠিক আছে, তুই মিষ্টিগুলো হাতে নিয়ে ওই কবরস্থানের সামনে দিয়ে যাস না। তখন তাড়াহুড়ো করে যাওয়ার দরকার ছিল, তাই গেছি। বলা তো যায় না। হ্যাঁ ঠিকই বলেছিস, মোহন বাঁশিওয়ালার ভূত আজও কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে ভবেশ ময়ডার মিষ্টি খাবে বলে। তোর ছেলে মানুষই এখনো গেল না। কি করে তুই যে ছাত্র পড়াস বুঝি না বাপু। বিমল এবার আর কিছু বলে না। ওর স্কুল ঘরের তালা খুলে দিতে জনা 3-4 জন যে ছাত্র এসেছে তাদেরকে ঘরে বসতে বলে, আর তারপর পায়ে পায়ে হেঁটে এগিয়ে যায় ভবেশ ময়রার দোকানের দিকে। ওদিকে সনাতনের কেনা মিষ্টি ততক্ষণে একটা ঠোঙায় মুড়ে ভবেশ ময়রা এগিয়ে দিয়েছে সনাতনের দিকে। সব শুদ্ধ নিয়ে সনাতন করকরে 2 5 টাকার নোট গুনে দেয় ভবেশ ময়রার হাতে। আর সনাতন বিমলকে ফিরে আসতে দেখে জিজ্ঞেস করে, কিরে তুই আবার ফিরে এলি যে, কি কিছু বলবি? না কিছু না, এমনি। আমি বলি কি, তুই বরং বড় রাস্তা দিয়ে যা, বুঝলি? আমার মনটা না বড় কু ডাকছে। তুই বরং কবরস্থানের সামনে দিয়ে যাস না। বাজে বকিস না তো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তারপর আর এত দেরি করলে আমার শ্বশুরমশাই বাড়ি ফিরে যাবেন, তখন আর এই মিষ্টি নিয়ে যাওয়ার কোনো অর্থই থাকবে না। আমি তোকে বলছি আমার কিচ্ছু হবে না, তুই যা, তোর কাজ কর। কি আর করবে বিমল? মৃদু হেসে ফিরে যায় ওর স্কুলে। আজকে বাড়ি থেকে বেরোতে কিছুতেই মন চাইছিল না ওর। তারপর একরকম জোর করেই বেরিয়ে সেই কবরস্থানের রাস্তা দিয়ে আসা, পথে সনাতনের সাথে দেখা হওয়া, আর সর্বোপরি পাকে চক্রে কালীদাদুর বলে যাওয়া গল্পের কথা মনে পড়ে যাওয়া, সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায় বিমলের। এমনিতেই কবরস্থানের সামনে দিয়ে আসার সময় কেমন যেন গাটা ছমছম করছিল। আসলে ওই রাস্তা দিয়ে বহুদিন যাতায়াত করে না তো, তাই মানসিকভাবে হয়তো একটু অস্বস্তি লাগছে। যাই হোক, তারপর ক্লাসে ঢুকে গেলে ছেলেপুলেগুলোর সাথে কথা বলতে বলতে বিমল এসব ভুলে যায়। তারপর দুপুরবেলা ক্লাস শেষ হলে
ওর ছাত্রদের বিদায় করে দরজায় তালা দিয়ে বিমল রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সাইকেলের প্যাডেলে পা দেওয়ার সাথে সাথে ওর আবার সকালের কথা মনে পড়ে। ও জানে সনাতন যা একগুঁয়ে ছেলে, তাতে একবার যখন ও বলেছে কবরস্থানের সামনে দিয়ে ফিরবে, তখন ও সেটাই করবে। কিন্তু বিমল আর ভুল করে না। এখন এমনিতেও কোনো তাড়াহুড়ো নেই, তাই পিচের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়ি আসে। তারপর দুপুরে স্নান করে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেয়, আর সন্ধ্যায় বিন্দু চা নিয়ে এসে ওকে ডেকে তোলে ঘুম থেকে। কি গো, এমন মোষের মতো ঘুমোচ্ছ যে? কানের মাথা খেয়েছো নাকি? ও এদিকে পাড়া শুদ্ধ লোকের তো কান মাথা ঝালাপালা হয়ে গেল, আর তুমি নাকি সর্ষের তেল ঢেলে ঘুমাচ্ছ। কেন, কি হয়েছে গো? কি আবার হবে? নিজে ওঠো, কান পেতে শোনো, তাহলেই বুঝতে পারবে তোমার গুণধর দাদা কি করেছে। আমার দাদা মানে সনাতন, সে আবার কি করেছে? সে কি করেছে আমি কি করে জানবো? তবে দুপুরের পর থেকে যে রাম রাবণের যুদ্ধ চলছে, তাতে করে মনে হচ্ছে ওদের বাড়িতে আজ নাকি বৌদির বাবা আর ভাই এসেছিল, আর তোমার দাদা নাকি তাদের আকথা কুকথা কিছু একটা শুনিয়েছে। ব্যাস, সেই নিয়ে ধুমধুমার কাণ্ড। এই তো বৌদি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমার দাওয়ায় এসে বসে আছে। কি বলো তো, কোনো মানুষ কেঁদে এসে সাহায্য চাইলে তাকে তো আর ফেলে দিতে পারি না। দুপুরে ওদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি দুটো ভাত, ডাল আর ঝিঙে সেদ্ধ দিতে সেটাই খেয়েছে। আর সনাতন? সে আমি কি করে জানবো? সে এখনো ওদের বাড়ির ভেতরেই আছে, আর মাঝে মাঝে ওর চিৎকার শুনতে পাচ্ছি। আর ছি ছি, কি মুখের ভাষা, আমি তো কান পাততেও পাচ্ছি না। সনাতন মুখে আজে বাজে কথা বলছে? না না, এ হতে পারে না। ওকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখছি, ও বড়দের মুখের ওপর একটাও কথা বলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি একবার দেখছি ওর সঙ্গে কথা বলে। খবরদার বলে দিচ্ছি, যদি ওদের বাড়ির ঝেমেলে না করিয়েছ, তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। বৌদি এসে কেঁদে কেটে বলেছে, তাই দুটি ভাত দিয়েছি। এর বেশি আর কোনো কিচ্ছুর মধ্যে তুমি নাক গলাবে না। ওদের বাড়িতে ওরা যদি খুনোখুনি করে বসে থাকে, তবে সে দায় ওদের, আমাদের কি? হ্যাঁ, বিন্দুর কথা যতই শুনতে থাকে বিমল, ওর মনের ভেতর কিন্তু একটা অজানা আশঙ্কা দলা পাকিয়ে ওঠে। সনাতন তো চিরকালই শান্তিপ্রিয় নির্বিবাদী মানুষ, সে কিনা এমন ঝগড়াঝাটি করছে। কিন্তু কেন? হঠাৎ কি এমন হলো সনাতনের? বিমল মনে মনে আফসোস করে। ওকে বারবার বলেছিলাম কবরস্থানের সামনে দিয়ে না যেতে। এখন ওর ওপরে কোনো অদ্ভুত ছায়া এসে পড়লো কিনা কে জানে। তাই বিন্দু ওকে যেতে না দিলেও জানলার ফাঁক দিয়ে ওদের বাড়ির দিকে লক্ষ্য রাখতে থাকে বিমল। যদি একবার সনাতনকে দেখা যায়। হ্যাঁ গো, শোনো না, আমি বলছি কি, একবার যাই না, গিয়ে বুঝিয়ে শুনিয়ে যদি বৌদিকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে পারি, তবে তো তোমারই লাভ। যতক্ষণ না ওকে তাড়াতে পারবে, ততক্ষণ তো আমাদের বাড়ির দাওয়াতে বসেই ফ্যাঁচ করে কাঁদবে। আর গৃহস্থ বাড়ির দাওয়াতে এই ভর সন্ধ্যেবেলায় একজন সধবা মানুষ যদি কাঁদে, সেটা কিন্তু বাড়ির জন্য কল্যাণময় নয়। হারামজাদি, তুই এখানে এসেছিস ন্যাকামো করতে? তোকে বলেছি না, তোর চোখের জলে আমার চিড়ে ভিজবে না। তোকে আমি দূর করেই ছাড়বো। তোর ওই বাবার সংসারে গিয়ে তোকে কানে বসিয়ে দিয়ে আসবো আমি। হঠাৎ করে সনাতনের চিৎকারে চমকে ওঠে বিমল আর বিন্দু। সন্তু মাটিতে একটা মাদুর বিছিয়ে রেলগাড়ি খেলছিল। এরকম হঠাৎ চিৎকারে ও ভয় পেয়ে বিন্দুকে গিয়ে জড়িয়ে ধরে, আর ওরা বুঝতে পারে সনাতন এবার ওদের বাড়ির দাওয়ায় এসে বউয়ের ওপর চড়াও হয়েছে। তাই বিন্দুর ইচ্ছায় হোক বা অনিচ্ছায় বিমলকে ছুটে বেরিয়ে যেতে হয় সনাতনকে সামলাবার জন্য। সামনে থেকে সনাতনকে দেখে বিমল বুঝতে পারে ওটা সনাতন নয়। সনাতনের চোখের মণিগুলো বেশ বড়, আর মুখটা পুরো ফ্যাকাশে সাদা। মাথার চুলগুলো উস্কো খুস্কো, কোমরে বাঁধা গামছায় একটা দা গোঁজা, আর সব থেকে বড় কথা, ও সারা গায়ে কি বিভৎস একটা বোটকা গন্ধ। বিমলের আর বুঝতে অসুবিধা হয় না কবরস্থানের সামনের রাস্তা দিয়ে ফেরার সময় ওর সাথে কি হয়েছে। ওর ওপর নিশ্চয়ই কোনো
অশুভ আত্মা এসে ভর করেছে। আর ওদিকে সনাতন ততক্ষণে ওর বউয়ের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে ওদের বাড়ির দিকে। বিমল সামান্য প্রতিবাদ করলেও পেরে ওঠে না সনাতনের গায়ের জোরের সঙ্গে। আর বিমল জানে সনাতনের সঙ্গে পেরে উঠবেও না, তাই আর বিন্দুমাত্র কাল বিলম্ব না করেও ছুট দেয় গ্রামের অন্য প্রান্তে শীতলা মায়ের থানে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সনাতনের ঘাট থেকে যে সেই অশরীরী ছায়াকে নামানো সম্ভব নয়, সে কথা খুব ভালো করেই জানে বিমল। আর যত যাই হোক, সনাতন যেহেতু ওর নিজের ভাই, তাই ওর চরম বিপদের দিনে ওকে ছেড়ে দিতে মন চায় না বিমলের। ও কেঁদে গিয়ে পড়ে ওখানকার পূজারী মা ঠাকরনের পায়ে। মা, মা গো, তুমি আমার দাদা সনাতনকে বাঁচাও মা। আমি জানি আজ সকালে ওই কবরস্থানের সামনে দিয়ে এসেছে, আর ওর হাতে ছিল মিষ্টি ভর্তি ঠোঙা। তখনই জানো তো মা, কোনো এক অশুভ আত্মা চেপে বসেছে। আমি আমি এই এক্ষুনি দেখে এলাম, ও যেন পাগলের মতো করছে। মা, মা, মা গো, রক্ষা করো মা, আমার দাদাকে রক্ষা করো তুমি। মা, মা গো, জয় মা। তোরা আজ সকালে কবরস্থানের ওখানে গেছিলি কেন? না না, আমরা যেতে চাইনি। আসলে আমরা আজ সকালে বাজারে যাচ্ছিলাম। আমি যেতাম স্কুলে, আর সনাতন যাচ্ছিল ভবেশ ময়রার মিষ্টির দোকানে। এখন হাতে সময় কম থাকায় আমরা ওই কবরস্থানের রাস্তাটাই ধরি। তবে তখন কিছু হয়নি আমাদের। আমরা দুজন গল্প করতে করতে বেশ চলে যাই, কিন্তু সনাতন ফেরার সময়ও মিষ্টির ঠোঙা হাতে নিয়ে ওই রাস্তাটা দিয়েই আবার ফিরেছে। জানো তো মা, আমি ওকে বারণ করেছিলাম ওই রাস্তা দিয়ে যেন না যায়, তবুও যে কেন কথা শুনলো না। আজ আমার কথা শুনলে এইসব হতো না। তুমি আমাদের রক্ষা করতে পারো মা, রক্ষা করো আমাদের। মা ঠাকরুন এক মনে চোখ বুজে শীতলা মায়ের বেদির ওপর বসে কিছুক্ষণ ধ্যান করেন। আর যত সময় যেতে থাকে ওনার চোখ মুখের ভাবগতিক কেমন যেন পাল্টে যেতে থাকে। উনি কোনো একটা ব্যাপারে যেন ওনার ধ্যান যোগে সাধন নেত্রে দেখতে পাচ্ছেন। আর সেই কারণেই অত্যন্ত বিরক্ত হয়ে বারবার উনি মাথা নাড়ছিলেন, যেন কোনো একটা হিসেব উনি কিছুতেই মেলাতে পারছেন না। তারপর হঠাৎ করে চোখ খুলে বিমলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোরা যখন ওখান দিয়ে যাচ্ছিলি তখন কি আর কেউ তোদের সাথে ছিল? না না মা, আর কেউ ছিল না। ওই রাস্তা দিয়ে আর কে যাবে বলো? আমরাও যেতাম না, নেহার দেরি হয়ে গিয়েছিল। তবে আমার মনে হচ্ছে সনাতন যখন ফিরেছে তখনই ওকে কোনো অশরীরই আক্রমণ করেছে, তাই না মা? মা ঠাকরুন ভ্রু কুঁচকে এক দৃষ্টে বিমলের দিকে তাকিয়ে থাকেন। ওনার তাকানোর গভীরতা এতটাই বেশি যেন উনি বিমলের ভেতরটাও পড়তে পারছেন। ওনার মুখ চোখ তখন অত্যন্ত গম্ভীর। বেদির পাশে জ্বলে থাকা একমাত্র প্রদীপের আলোতে ওনার সেই রহস্যময় মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেঁপে ওঠে বিমলের। আর মা ঠাকরুন তার মধ্যেই বলেন, না, ফেরার সময় সনাতন ওই কবরস্থানের রাস্তা দিয়ে ফেরেনি। তুই যেমন ঘুরে বড় রাস্তা দিয়ে এসেছিস, সনাতনও সেরকমই এসেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যা কিছু ঘটেছে সব সব ওই সকালবেলা যাওয়ার সময়ই ঘটেছে। সনাতন যে কবরস্থানের সামনে দিয়ে ফেরেনি, আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। কিন্তু তুই আমাকে একটা কথা বল, সকালে যখন তুই যাচ্ছিলি তখন কি তুই আর তোর দাদা সনাতন একসাথেই বাড়ি থেকে বেরিয়েছিলি? না না, আমি আগে বেরিয়েছিলাম। আর বেশ খানিকটা পথ যাওয়ার পর আমি পিছন থেকে সনাতনের ডাক শুনতে পাই। তারপর ও সাইকেল চালিয়ে আমার সাথে যোগ দেয়। কথাটা শুনে চমকে ওঠেন মা ঠাকরুন। কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কেউ পেছন দিক থেকে ডাকলে যে সাড়া দিতে নেই, সেটা তুই জানিস না? হ্যাঁ জানি তো, তাই আমি প্রথমবার সাড়া দিইনি। দ্বিতীয়বার যখন সনাতন আমার নাম ধরে ডাকে তখন আমি সাড়া দিই। ওর কথা বলার মাঝেই বেদির ওপরে পাতা ধ্যানের আসন থেকে উঠে দাঁড়ান মা ঠাকরুন। এক্ষুনি আমাকে তোদের বাড়ি যেতে হবে, যদি সনাতনকে বাঁচাতে হয় তো। যাবেন মা?
আপনি আপনি যাবেন আমাদের বাড়িতে? আপনার আপনার চরণ ধুলো পড়লে আমাদের বসত বাটির ধন্য হবে মা। মা 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 আসুন, আসুন মা, আসুন আসুন আসুন, আপনি আপনি আমার সাথে আসুন, আসুন। খবরদার, আমাকে তুই তোর পথে নিয়ে যাবার চেষ্টাও করবি না। যেভাবে তোর দাদার এই পরিস্থিতির জন্য তুই দায়ী, সেই একই রকম ভাবে তুই তোর বউ আর ছেলেকেও মারবি। এটাই তো তোর লক্ষ্য, তাই না? মা ঠাকুরনের কথায় স্তম্ভিত হয়ে যায় বিমল। এ উনি কি বলছেন? ওর দাদা সনাতনকে বাঁচাবার জন্যই তো ও মা ঠাকুরনের কাছে এসেছে, আর উনি বলছেন কিনা ও নিজে ওর দাদা আর ওর নিজের বউ ছেলেকে খুন করবে। বয়সের ভারে কি তবে মা ঠাকুরনের ভীমরতি হলো? চিৎকার করে উঠে প্রতিবাদ করতে যেতেই, এই কে আছিস? এক্ষুনি এই লোকটাকে বেঁধে ফেল, তারপরে এর সামনে ধুনো জ্বালিয়ে দে। আমি মন্ত্রপুত ভস্য দিয়ে একে বেঁধে রাখছি, আর তারপর আমাদের যেতে হবে ওদের বাড়ি, ওর দাদা ওর বউকে বাঁচাতে। মা ঠাকুরনের কথা শুনে বিমল বলে ওঠে, এ আপনি কি বলছেন মা? আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত। আমি আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য, আর আপনি আমাকেই বন্দি করতে বলছেন? মা ঠাকুরনের নির্দেশ মতো দুজন লোক এগিয়ে এসে বিমলকে পিছমোড়া করে বেঁধে ফেলে। তখন বিমলের গায়ে অসীম অসুরের মতো জোর ও প্রাণপণে বাধা দিলে ওই লোক দুটো যখন কোনো কিছুতেই ওকে কাবু করতে পারছে না, তখন মা ঠাকুরন ওনার হাতে কিছু মন্ত্রপুত হোমের কাঠের ভস্য নিয়ে ওর দিকে ছুঁড়ে দেন, আর তাতেই কাজ হয়। বিমল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। মা ঠাকুরন ওখানকার কাজকর্ম মিটিয়েই যত তাড়াতাড়ি সম্ভব ছুটে যান বিমলদের বাড়ির উদ্দেশ্যে। ওনার সাথের দুই ভদ্রলোক বিমলদের বাড়ি আগে থাকতেই চিনতেন। ওনারাই মূলত মা ঠাকুরনকে বাড়ি চিনিয়ে নিয়ে আসেন। আগে থাকতে শীতলা মায়ের থানে যাতায়াত থাকার জন্য বিন্দু আর ওর বড় যা মা ঠাকুরনকে খুব ভালো করে চিনত। তাই এরকম পরিস্থিতির ভেতর মা ঠাকুরনকে বাড়িতে আসতে দেখে ওরা আরও চমকে যায়। আর বিন্দু তো সরাসরি এসে কেঁদে পড়ে মায়ের চরণে। মা ঠাকুরন বিন্দুর কোনো কথা শুনলেন না, শুধু ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সনাতন কোথায়? বিন্দু ওনাকে আঙুল দিয়ে সনাতনের ঘর দেখিয়ে দিল। মা ঠাকুরন সেদিকে প্রায় ছুটে এগিয়ে যান। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। মা ঠাকুরন ওনার সাথের দুই ভক্তকে বলেন, ওই দরজাটা ভেঙে ফেলো, যত তাড়াতাড়ি পারো। ওই সনাতনকে ঘর থেকে বের করে আনো, না হলে ওর বউকে মেরে ফেলবে। বিন্দু মা ঠাকুরনকে বাধা দিতে গেলে মা ঠাকুরন বলে ওঠে, চুপ কর তুই, আমাকে আমার কাজ করতে দে, না হলে তোরা কেউ বাঁচবি না। ও তোর যাকে ওর সাথে ওর নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ওকে যদি এক্ষুনি প্রতিহত না করা যায় তবে ও সব কিছুকে শেষ করে দেবে। আহ, এখন যে সোহাগ উতলে উঠছে বড়, তাহলে সেদিন কেন বারণ করিসনি ওকে কবরস্থানে যেতে? সেদিন তো তুই তোর যাকে পাঠিয়েছিলি ভৈরব বাবার কাছে, বল পাঠাসনি? না, মানে হ্যাঁ, আসলে দিদি ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 6 বছর হলো, অথচ এখনো দিদির পেটে বাচ্চা আসেনি। তাই আমি ভেবেছিলাম ভৈরব বাবার ওষুধ খেয়ে যদি দিদি ভাইয়ের দুঃখ ঘোচে, তাই বলেছিলাম। মা ঠাকুরন বিন্দুর কথা এবার কোনো উত্তর করেন না। কিছুক্ষণ দেখে চুপ করে তাকিয়ে থেকে বলেন, বাড়িতে শুকনো লঙ্কা আছে? হ্যাঁ আছে, তবে সেটা আমার রান্নাঘরে। ওদের বাড়িতে কি আছে আমি সেটা জানি না। যেখান থেকে পারিস দুটো শুকনো লঙ্কা নিয়ে আয়, তার আগে একটা মাটির মালসা। যা যা, একটুও দেরি করিস না, তাহলে কিন্তু তোর যাকে আর বাঁচাতে পারবো না। বিন্দু বুঝতে পারে ওর ভাসুর সনাতনদাকে নির্ঘাত ভূতে ধরেছে, আর সেই জন্যই মা ঠাকুরন লঙ্কা পোড়া দেওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু তাও ভয় ভয় জিজ্ঞাসা করে, কিন্তু কিন্তু মা, সন্তুর বাবা যে আপনাকে ডাকতে গেল,
সে তো এখনো ফিরল না। ও ফিরবে না, ফিরবে না, কিছুতেই ফিরবে না। ওকে আমি শীতলা মায়ের থানে বেঁধে রেখে এসেছি। আগে তোদের বাড়ি থেকে ভূত তাড়াই, তারপর ওকে দেখছি। বিন্দুর মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কি বলছেন মা ঠাকুরন? বিমল তো নিজেই ওনার কাছে সাহায্যের জন্য গেল, আর উনি কিনা বিমলকে বেঁধে রেখে এলেন। এ কেমন ধারা বিচার হলো? ওরে, যেটা বলছি সেটা কর, না হলে ওই প্রেত তোদের বাড়ির সবাইকে এক এক করে শেষ করে দেবে। আর ওকে তোদের বাড়িতে নেমন্তন্ন করে এনেছে তো তোরই বর বিমল। তবে কিছু ভাবিস না, ওকে আমি মায়ের থানে বেঁধে রেখে এসেছি, ওর কিছু ক্ষতি হবে না। মা ঠাকুরনের কথা বিন্দু সেভাবে কিছু বুঝতে না পারলেও ওনার কথা মেনে চলা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই বাড়ি থেকে গোটা কয়েক বড় শুকনো লঙ্কা আর গোয়াল থেকে একটা নতুন মালসা নিয়ে আসে, আর সেগুলো মা ঠাকুরনের পায়ের কাছে রেখেই প্রায় কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করে, মা, মা গো মা, সন্তুর বাবা ভালো আছে তো? ওর কিছু হয়ে গেলে আমাদের আর কে দেখবে মা, কে দেখবে? মা ঠাকুরন ততক্ষণে সেই মাটির মালসাটায় ওনার সঙ্গে আনা কাঠের কিছুটা ছিবড়ে ঢুকিয়ে তাতে আগুন জ্বেলে নেন, আর তারপর ওনার হাতে ধরা শ্বেতচন্দন আর অস্থিভস্যের গুঁড়ো ছড়িয়ে দেন সেই আগুনের মধ্যে। তা থেকে সাদা ধোঁয়া কুণ্ডলি হয়ে উঠতে থাকে। মা ঠাকুরন ওনার দুই সঙ্গীকে নির্দেশ দেন ওনারা যেন মায়ের কথা মতো ঘরের দরজাটা খোলেন, যাতে হাতে ওই ধুমায়িত মালসা নিয়ে উনি ঘরে প্রবেশ করতে পারেন। আর ওনার সেই ভক্তরাও দরজার দুপাশে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে, যাতে করে উনি বললেই দরজা ভেঙে ওরা ভেতরে ঢুকতে পারে। কিন্তু ওই কথায় আছে, মানুষ যা ভাবে কার্যক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তা ঘটে না। এক্ষেত্রেও তাই হলো। যে অতৃপ্ত প্রেতকে ধরার জন্য মা ঠাকুরন সমস্ত ব্যবস্থা করলেও সমস্ত পরিকল্পনা ঘেঁটে নষ্ট হয়ে গেল যখন দরজা খোলার সাথে সাথেই ওনাকে ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ না দিয়ে একটা নীল শীতল হাওয়া ঘর থেকে বেরিয়ে এলো। আর সেই হাওয়ার সংস্পর্শে আসার সাথে সাথে সেই ভক্তের দল ছিটকে মাটিতে পড়ে যায়। তারপর সেই নীল হাওয়া গিয়ে বসে ওদের বাড়ির মড়াইয়ের মাথায়, আর ধীরে ধীরে সেই হাওয়া জমাট হতে হতে একটা মনুষ্য আকৃতির চেহারা নেয়, আর সেই ছায়ামূর্তি মড়াইয়ের মাথায় এক পা ঝুলিয়ে দিয়ে বসে, আর মা ঠাকুরনের করা সমস্ত কীর্তিকলাপ দেখতে থাকে। কি ভয়ঙ্কর ওর চোখের দৃষ্টি, যেন সেই চোখের দৃষ্টিতেই ও সব কিছুকে গিলে নেবে। আর দেখতে পাওয়া সেই ছায়ামূর্তি বসে বসে হাসছে, আর হাসির সেই শব্দে একটা চরম বিদ্রূপ ঝরে পড়ছে ওদের প্রতি। তুই এখানে কেন এসেছিস? তুই কি চাস আমাকে বল। আমি কথা দিচ্ছি, আমি নিজে থেকে তোকে তোর প্রাপ্য জিনিস ফিরিয়ে দেব, কিন্তু তোকে কথা দিতে হবে তুই এদের সবাইকে ছেড়ে চলে যাবি আর কোনোদিন ফিরে আসবি না। তুই যদি আমাকে কথা দিস, আমি তবে তোকে তোর জিনিস ফিরিয়ে দেব। তবে মা ঠাকুরনের কথার কোনো প্রভাব সেই অশরীরীর উপর হয়েছে বলে মনে হলো না। সেই একই রকমভাবে বিভৎস হাড় হিম করা গলায় আবারও হেসে ওঠে, তারপর প্রকাণ্ড এক লাফ মেরে বাড়ির পেছনের দিকের জঙ্গলে মিলিয়ে গেল। আর ঠিক তখনই মড়াইয়ের যে জায়গাটায় সে বসেছিল সেখানটায় আগুন ধরে যায়। কয়েক মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে মড়াইয়ের খড়ের চালে। চোখের সামনে ওদের এতদিনের তিল তিল করে সঞ্চয় করা ধানের মড়াইয়ে আগুন লেগে যেতে দেখে পাগলের মতো চিৎকার করে ওঠে বিন্দু। বাঁচাও, বাঁচাও, আমাদের সব ধান পুড়ে শেষ হয়ে গেল। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের। মা ঠাকুরনের আসার সময় থেকেই লোকের মুখে মুখে কথা ছড়িয়ে যেতে ততক্ষণে বাড়ির চারপাশে বেশ ভিড় হয়ে গেছে। সবাই হতবাক হয়ে দেখছে তাদের চোখের সামনে কি ঘটছে, কিন্তু ভয়ে তারা কেউ এগিয়ে আসে না।
বিন্দুর শত চিৎকার সত্ত্বেও ওদের চোখের সামনে ধানের মড়াইটা দাউ দাউ করে জ্বলতে থাকে। কেউ এগিয়ে আসে না সেই আগুন নেভাতে। পাশাপাশি মা ঠাকুরনের সঙ্গে আসা সেই দুজন ভক্ত হাতে বালতি নিয়ে পাশের পুকুর থেকে জল এনে ঢালতে গেলে মা ঠাকুরন তাদের চোখের ইঙ্গিতে নিষেধ করেন। কারণ উনি জানেন এখন এই ধান বাঁচাতে যাওয়ার চেষ্টা করা বৃথা। তার আগে এই পরিবারের 4টে লোককে কি করে বাঁচানো যায় সেই ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে সনাতন তখন মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। ওর সারা শরীর তখন ফ্যাকাশে সাদা। এখনকার মতো সনাতনকে ছেড়ে দিয়ে গেলেও ও আবার ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত ওই অশরীরী ওর লক্ষ্যে সফল হবে ততক্ষণও কাউকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু মা, আমাদের সাথে ওর কিসের শত্রুতা? আমরা বা দাদারা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের ওপর ওই অশরীরীর এত রাগ কেন? তোদের ওপর নয়, ওর রাগ তোদের এই ভিটের ওপর। আজ থেকে বহু বছর আগে এখানেই ছিল জমিদার কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়ের রাসমঞ্চ। আর এই সেই জমি যেখানে জমিদারের নির্দেশে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেই শখানেক বাদ্যকরদের। আমি জানি আজও তাদের এখানে মাটি খুঁড়লে মানুষের হাড় পাওয়া যাবে। সেসব তাদেরই হাড় কঙ্কাল। মা, আমি সন্তুর বাবার কাছে সেই গল্প শুনেছি। ও নাকি ওর ছোটবেলায় কোনো এক বুড়ো কালী দাদুর কাছে সেই কথা শুনেছিল। কিন্তু ও তো বলেছিল এখানে নয়, সেই সমস্ত বাদ্যকরদের হত্যা করা হয়েছিল আজকের কবরস্থানের জমিতে। আর সেই জমির ওপরই নাকি আজকের এই কবরস্থান তৈরি করা হয়েছে। মিথ্যে কথা, বিমল তোকে মিথ্যে বলেছে। আর আজ এই যা কিছু পরিস্থিতি দেখছিস, এই সব কিছুর জন্য দায়ী তোর স্বামী বিমলই। ও ঠিকই জানতো, তবে তোরা যাতে ভয় না পাস তাইও তোদের বলেছিল কবরস্থানের জমিতে সেই সব বাদ্যকরদের পুঁতে রাখা হয়েছে। তবে সে কথা সম্পূর্ণ মিথ্যা নয়। বাদ্যকরদের ভিতর একজন, যে সেই প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষিত হয়েছিল, নাম ছিল মোহন। তাকে ওখানেই একটা কারাগারে বন্দি করে রেখেছিলেন জমিদার কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিল তিল করে মৃত্যু হয় সেই মোহনের। কিন্তু জমিদারের এত বড় বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারেনি। আর পারেনি বলেই তার অতৃপ্ত আত্মা আজও প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সেসব যা ঘটে গেছে সে তো বহুদিন আগেকার কথা। তার সঙ্গে আমাদের কারোর তো কোনো সম্পর্ক নেই। আছে, তুই জানিস না। জানে শুধু তোর বর বিমল। তোরা জানিস না বিমলের মনে একটা সুপ্ত ইচ্ছা বহুদিন ছিল। সেটা হলো মোহনের সেই বাঁশি খুঁজে বার করতে হবে। লোকমুখে কিছু গল্প কথা শুনেই হোক বা সেই কালী দাদুর কাছে গল্প শোনা থেকেই হোক, বিমলের ধারণা হয়েছিল মোহনের সেই বাঁশি নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আর সেটা যদি একবার ও হাতে পায় তবে তাই দিয়ে ও নিজের জগৎ জোড়া নাম করতে পারবে। আর সেই ইচ্ছে থেকেই সকলের অলক্ষ্যে ও কবরস্থানে যাওয়া শুরু করে, শুধুমাত্র মাটি খুঁড়ে খুঁড়ে দেখার জন্য। আর অবশেষে একদিন ও হাতে পেয়েও যায় মোহনের সেই বাঁশি। আর সেটা সেখান থেকে তুলে ও নিয়ে আসে তোদের বাড়ি। তবে তোর ঘরে এটা লুকিয়ে রাখলে তুই দেখতে পাবি। এটা ভেবেই ও সেই বাঁশি লুকিয়ে রাখে তোর জায়ের ঘরে। কারণ বিমল জানতো সনাতন যেরকম আপন ভোলা মানুষ, ও কোনো দিন এসবের খোঁজ রাখবে না। আর তারপর বিমল সেটা তোর বৌদির কাছে নিয়ে নিজের কাজ সম্পাদন করবে। কিন্তু বুঝতে পারেনি মোহনের অতৃপ্ত প্রেতাত্মা সেই বাঁশির টানে তোদের ভিটে মাটিতে এসে পৌঁছবে। কিন্তু মা, সে না হয় বুঝলাম,
আমার ভাসুরকে মোহনের সেই ভূত ধরেছে, কিন্তু আপনি আপনি আমার স্বামী বিমলকে শাস্তি দিচ্ছেন কেন মা? হ্যাঁ, এই কথা ঠিক যে সনাতনকে ওই ভূতে ধরেছে, কিন্তু ও সনাতনের ঘাড়ে চেপে তোদের বাড়িতে আসেনি, এসেছে বিমলের ঘাড়ে চেপে। আমার বিশ্বাস মোহন বিমলকে গিয়ে কবরস্থানের মাটি খোঁড়াখুড়ি করতে আগেই দেখেছিল। আজ সকালে যখন বিমল বাজারের দিকে যাচ্ছিল তখনই ও ওর ঘাড়ে চাপে, কিন্তু ও নিজের পরিস্থিতি বা উপস্থিতি বুঝতে দেয়নি, দিলে বাজারের লোকেরা ওকে সন্দেহ করত। তাই নিজের উপস্থিতি গোপন করে মোহনের ভূত তোদের বাড়ি এসে ঢোকে। আর যখনই ও জানতে পারে ওর হারিয়ে যাওয়া বাঁশি সনাতনের ঘরে আছে, তখনই ও বিমলকে ছেড়ে সনাতনের ওপরে চড়াও হয়। ওর বউ সে কথা অস্বীকার করলে সনাতন ওর ওপরে ক্রুদ্ধ হয়ে ওঠে, কিন্তু আসলে সবটাই মোহনের কাজ। তাহলে বিমল, ওর তাহলে কি হবে? বিমলকে নিয়ে তুই ভাবিস না, ওকে আমি রক্ষা কবচ দিয়ে এসেছি, কারণ আমি জানি ওর বাঁশি চুরি করে আনার অপরাধে মোহনের যাবতীয় রাগ আসলে বিমলের ওপর। ওকে ও কিছুতেই ছাড়বে না। মা ঠাকরুনের কথা শুনে ভয়ে শিউরে ওঠে বিন্দু। তাহলে আমাদের কি হবে মা? আমরা কি কোনোভাবে এই পাপ থেকে মুক্তি পেতে পারি না? তুই যেমন করে পারিস তোর যাকে বলে মোহনের সেই বাঁশি নিয়ে আয়। ওই বাঁশি ওকে ফেরত না দিলে ওর রাগকে প্রশমিত করা যাবে না। প্রাথমিকভাবে অস্বীকার করলেও সব কিছুকে ঘটতে দেখে সনাতনের বউ আর নিজের মাথা ঠিক রাখতে পারে না। একটা কুলুঙ্গির ভেতর থেকে বের করে আনে সেই বাঁশিটা, আর ওটা আনার সাথে সাথে বিন্দু সেটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুটে যায় মা ঠাকরুনের কাছে। তারপর ঝড়ের গতিতে ওরা এগিয়ে যায় শীতলা মায়ের থানে। আর ওখানে পৌঁছে ওরা যা দেখে সেটা নিজে চোখে বিশ্বাস করতে পারে না। ওই মায়ের বেদির চারপাশে যেন ঝড় উঠেছে, শনশন করে বাতাস বইছে, আর তারই চাপে একটার পর একটা গাছ উপড়ে উপড়ে পড়তে থাকে। কেউ যেন পাগলের মতো সব কিছু ধ্বংস করার খেলায় মেতে উঠেছে। আর বিমল তখন ভয়ঙ্কর চিৎকার করছে। ওর ছটফটানি দেখে রক্ত হিম হয়ে আসে বিন্দুর। যদি হাত পা ওর বেঁধে রাখা না হতো তবে বোধহয় ওই অশরীরই ওর শরীরটাকে ছিঁড়ে নিয়ে যেত ওর সাথে। তুই থাম, আমি তোকে কথা দিচ্ছি, বিমলের চুরি করে আনা বাঁশি আমি তোকে ফেরত দেব, কিন্তু তোকে কথা দিতে হবে আর কোনো দিন তুই ফিরে আসবি না। কথাটা বলেই নিজের হাতে সেই বাঁশিটা নিয়ে দেখান মা ঠাকরুন। হঠাৎ করে ঝড়ের সেই উথাল পাথাল ভাবটা স্তব্ধ হয়ে যায়। ওরা বুঝতে পারে কেউ একজন খুব ভালো করে লক্ষ্য করছে ওদের চারপাশে ঘুরে ঘুরে। আর চোখের পলক ফেলার সাথে সাথে একটা তীব্র হাওয়ার বেগ এসে আছড়ে পড়ে মা ঠাকরুনের ওপর। হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই বাঁশি, আর তার ধাক্কায় বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়েন মা ঠাকরুন নিজে। চোখের নিমেষে সেই অশরীরই তার কাজটা করে দিয়ে যায়। আর বিমল তখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মা ঠাকুরন, দেখুন ঝড় থেমে গেছে, আপনি উঠুন মা, দেখুন সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু বার দুয়েক বিন্দু আর ওনার ভক্তের দল ডাকাডাকি করলেও মা ঠাকরুন ওঠেন না। ওনারা গিয়ে মা ঠাকরুনের শরীরটা সোজা করে দিলে বুঝতে পারে মোহনের ভূত সেই চোখের পলক ফেলার সময়ের মধ্যে ঘাড় মোটকে দিয়েছে মা ঠাকরুনের। আর ওনার নিষ্প্রাণ দেহটা পড়ে আছে শীতলা মায়ের বেদির ঠিক পাশেই। ওখানে উপস্থিত ভক্তদের হাতে মা ঠাকরুনকে ছেড়ে বিমলের জ্ঞানহীন শরীরটার দিকে এগিয়ে যায় বিন্দু। ওর মাথাটা দুহাতে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে সে। শুধু এই একটা মানুষের লোভের কারণে এতটা মূল্য দিতে হলো ওদের সবাইকে। এই পুরো ব্যাপারটা সন্তু শুনেছিল প্রায় 20 বছর আগে, কিন্তু তারপর থেকে আর কোনোদিন ওদের পরিবারে আর কোনো অশুভ ছায়ার প্রভাবও দেখতে পায়নি। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়।
এখনও নিজেও কলকাতার একটা কলেজে পড়াশোনা করছে। আর গ্রামে শীতলা মায়ের বেদির পাশেই মা ঠাকুরনকে সমাধিস্থ করা হয়েছিল। আজ সেখানেই তৈরি হয়েছে একটা ছোট্ট সমাধি মন্দির। গ্রামের সকলে মা শীতলার সাথে মা ঠাকুরনের আশীর্বাদ নিয়ে যে কোনো শুভ কাজে যায়। সকলে বিশ্বাস করে মা ঠাকুরনের আশীর্বাদে গ্রামে আর কোনোদিন কোনো ভৌতিক প্রভাব দেখা যায়নি। আর এই সবটাই আজ গ্রামের ইতিহাস। কিন্তু আজ ওর নিজের বন্ধুর ক্ষেত্রে আবার সেই একই ঘটনা ঘটতে দেখে সন্তু চমকে ওঠে। সেই বংশীবাদকের ভূত আবার ফিরল না তো? এতক্ষণ আপনারা শুনছিলেন বংশীধরের ভূত, রচনা শিবাঙ্গন। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রৌনক, নীল, ইভান, ঋদ্ধি, সৌরভ, তৃষা, আর্য এবং অস্মিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল সৃজা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা প্রতি মাসের মাধ্যমে এবং আমাদের উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য এরকমই রোমাঞ্চকর এবং দুর্দান্ত কিছু উপস্থাপনা তৈরি করার জন্য। আগামী পর্বে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আবারও আপনাদের সামনে নিয়ে আসবে আরও একটি রোমাঞ্চকর কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।